মানে সরকারি হাসপাতাল মন্ত্রী যদি এটা ব্যাখ্যা যে করেন। গাড়ি পেতেন এটা ওনারা আগে জানতেন না? এই গাড়ি কি আজকে থেকে পায়? হাসান আব্দুল এমপি হওয়ার পরে পায়? হাসান আব্দুল এমপি হওয়ার আগে থেকেই পায়। এবং এই গাড়ি যে তারা যে বিভিন্ন সময় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যে গাড়িগুলা তারা জুলাই আন্দোলনের সময় ভেঙেছিলেন, সেই গাড়িগুলো জনগণের করের টাকা কিনা ছিল না? তো এগুলো বললে তো হবে না যে ওনারা কিছু জানতেন না, একেবারে মানে আহ কি বলবো, একেবারে শিশু ছিলেন। ব্যাপারটা তো এরকম না। বিষয়টা হচ্ছে জনগণ করের টাকা দিয়ে গাড়ি কিনে কর্মচারীদেরকে দেয়, কারণ কর্মচারীদের এই শপথ নাই যে তারা কি বলে অলাভজনক পদে এসেছেন। এক, দুই হচ্ছে এই গাড়ি যখন কেনা হয় তখন এই গাড়ি 25 বছর, 20 বছর, 15 বছর ব্যবহৃত হবে এরকম একটা চিন্তায় কিনা হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় কর্মকর্তা ট্রান্সফার হন, কিন্তু গাড়িগুলি ব্যবহৃত হবে, এই গাড়িগুলি এক্সিকিউটিভ কাজে ব্যবহৃত হয়, রাজনৈতিক কাজে না। সংসদ সদস্যের দায়িত্ব একটু এক্সিকিউটিভ না। এই হাসান আব্দুল্লাহ, সার্জিস, সারোয়ার তুষার এরাই কিন্তু বিভিন্ন টক শোতে বলেছিলেন যে সংসদ সদস্যরা হচ্ছেন আহ আইন প্রণয়ন করবেন। আইন প্রণয়নটা কেন স্থানীয় সরকারের মতো গিয়ে বলবেন ব্রিজ কালভার্ট এগুলো আমরা করব, কিন্তু আমরা দেখলাম যে সংসদ সদস্য হওয়ার সাথে সাথে উনি ব্রিজ কালভার্ট, খেজুর আহ সহ বিভিন্ন কিছু হিসাব দিতে শুরু করলেন। এই হিসাব তো ওনার দেওয়ার কথা না, হিসাব দিবে ওই এলাকার এক্সিকিউটিভরা যারা এগুলো বিতরণের দায়িত্ব পেয়েছে, এগুলো নির্মাণের দায়িত্ব পেয়েছে। সংসদ সদস্য তো আইন করার কথা, এগুলো কিন্তু ওনারা আমাদেরকে শুনিয়েছেন, আমরা বলি নাই। আমরা কিন্তু বারবারই বলছিলাম যে সংসদ সদস্য এলাকাতে বিভিন্ন কাজের তদারকি করে, তার কিন্তু বিভিন্ন কিছু দরকার হয়। তারপরে তারা কি করলেন, তারা সরকারি অফিসে বসলেন। সরকার কেন এমপিদেরকে অফিস দিবে? এমপিরা রাজনৈতিক ব্যক্তি, তারা রাজনৈতিক দলের মাধ্যমে দেশকে সেবা করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন। তো তারা নিজেদের বাড়িতে অফিস করবেন, তারা না হলে ভাড়া করে নিজেদের একটা জায়গা করে সেখানে অফিস করবেন। এই ভাড়া সরকার প্রদান করবে। তার মানে আপনি বুঝতে পেরেছেন, করের টাকা নেই না, করের টাকা খাই না, এইসব কথা বলে এখন করের টাকা দিয়ে সম্পূর্ণ ব্যয় নির্বাহ করার জন্য তারা হাজির হয়েছেন এবং জনগণের কষ্টার্জিত অর্থের পয়সা তারা এখন নিজেদের গাড়ি, বাড়ি, অফিস, আদালত সবখানে খরচ করবেন। মাসাল্লাহ মাসাল্লাহ, কোনো অসুবিধা নাই। আমার একটা জায়গায় আপত্তি, সেটা হচ্ছে আগে তাদেরকে কে বলতে বলেছিল যে আমরা কিছু নিব না? ওই যে প্রতারণামূলক কর্মকাণ্ড, এগুলো হচ্ছে সেই প্রতারণামূলক কর্মকাণ্ড। মুখে একটা মনে আরেকটা। এই জন্যই বলেছে যে এনসিপি কে সাথে নিয়ে জামাত ইসলাম আসলে কোনো বৃহত্তর ঐক্য সাধন করতে পারবে না, কারণ সকালবেলা বলবে আমরা ঐক্যে আছি, বিকালবেলা বলবে আমি তো এই কথা বলি নাই, আমরা তো এই কথার ব্যাখ্যা এরকম বলে একটা ব্যাখ্যা দিল। জি, ডাক্তার স্যার অনেক ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শাহরিয়ার কবি, আপনার কাছ থেকেও একটু শুনতে চাই। আসলে কি মুখে এক মনে এক এই অবস্থা চলছে? আমি শুধু জামাত বা মানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বলছি না, দুই দলকেই বলছি, কারণ সংসদে এক অন্তত রাজপথে আর এক, সেরকমটা আমরা দেখতে পাচ্ছি। উত্তর যে তুষার ভাই আর আমার একই হয়ে যাবে, দুইজন তো মানে দুই দিকে হবে না। তুষার ভাই যা বলছে না হোক। দুই দিক করার আমার দরকার নাই, কথাটা একই হয়ে যাবে। আচ্ছা সবসময় দুই দিক করার দরকার নেই তো ভাই, আমরা কি ঝগড়া করি? আমরা যেটা মনে করি সেটা বলি। আচ্ছা, প্রথম কথা হলো এনসিপি রাজনীতি হচ্ছে এই জুলাই সনদ। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে তুষার ভাই যা বললো সেটা হয়তো আমি একটু ব্যাখ্যা দেব। এই 45-এ লেখা আছে স্থানীয় প্রতিষ্ঠানের কি আর্থিক ব্যবস্থাপনা, মানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আপনার আর্থিক এবং বাজেট প্রণয়নের ক্ষমতা দিতে হবে। এটা কোথায় আছে? এই জুলাই সনদে আছে। এখন আমি গতকালকে না, আজ সকালবেলা একটা অনুষ্ঠানে গেছিলাম এবং এই কথা বলছিলাম, এনসিপি আমার উপর খুব খেপা, এনসিপির একজন এমপি। আমি তাকে বললাম প্রথম কথা হলো এমপি কেমন করে উপজেলা পরিষদের উপদেষ্টা হন? উপজেলা পরিষদের চেয়ারম্যানের ওখানে যে এমপি সাহেব বসে থাকেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কোথায় গম কতখানি বরাদ্দ দিবেন, কোন স্কুলকে কি নিবেন, আমরা 17 বছরে কি দেখলাম? এই প্রক্রিয়াতেই তো সমস্ত ইনস্টিটিউশন গুলো ধ্বংস করে দেওয়া। দ্বিতীয় কথা হলো যে আপনি গেছেন পার্লামেন্টে, আপনার দায়িত্বটা কি? নীতি নির্ধারণ করা, একদম ভেরি স্পেসিফিক। যদি কনস্টিটিউশন বলেন আর পৃথিবীর যেখানে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট বলেন, আপনার কাজ হচ্ছে পার্লামেন্টে আইন প্রণয়ন করা, আইন নিয়ে বিশ্লেষণ করা। যেভাবে এই যে ধরেন শিক্ষামন্ত্রী নকল ধরতে গেছে, এটা ওনার কাজ না। ওনার কাজ হচ্ছে এমন ভাবে শিক্ষা পলিসি করা যাতে বাংলাদেশ থেকে নকল সারা জীবনের মধ্যে নির্মূল হয়। উনি যে এক্সপেল করবেন, ওখানে যাবেন, ছেলে পেলে তাই নিয়ে টুইট করবেন, এটা ওনার কাজ না। সো এনসিপির আমার মনে হয় এমপি সাহেবরা জানেন না ওনার সংসদে কি জন্য গেছেন। তারা আমাকে গালিগালাজ করতে পারে এরপরে, কিন্তু আমার কাছে মনে হয় এটা গেছেন কি কারণে। শোনেন, ট্যাক্স ফ্রি গাড়ি আর 5 বছরের মধ্যে গাড়ি, এর মধ্যে পার্থক্য কি? ট্যাক্স ফ্রি গাড়িটা তো আপনি পয়সা দিয়ে কিনতেন, আর এখন আপনি জনগণের টাকা দিয়ে কিনবেন। ট্যাক্স ফ্রি মানে ট্যাক্স নিবে না, কিন্তু সে টাকাটা কিন্তু জনগণ দিত না। এমপি সাহেব তার নিজের টাকা দিয়ে ওই গাড়িটা কিনতো। এখন আপনি এখানে কথাটা বলতেছেন কি উপজেলা চেয়ারম্যানের ইয়ে আছে, কি আছে? গাড়ি আছে। গাড়ি আছে, ডিসি সাহেবের গাড়ি আছে। তাহলে আপনি উপজেলা চেয়ারম্যান হতেন ভাই, আপনাকে এমপি হতে বলছে কে? আপনি বিসিএস ডিসি হন না কেন? আপনাকে ডিসি হতে তো কেউ মানা করেনি। দ্বিতীয় কথা, আরেকটা কথা বলতেছে, এমপি সাহেবের নাকি যে কাজ তদারকি করতে। এমপি সাহেবের কাজ কোন রাস্তা
ঠিক মতো তৈরি হচ্ছে কি হচ্ছে না, এটা তো লোকাল সেলফ গভর্নমেন্টের কাজ। তার মানে আপনি আপনার কাজের মধ্যে দিয়ে জানাচ্ছেন যে বাংলাদেশ ইনস্টিটিউশন চান না, আপনি বলতেছেন সংস্কার চান, পুরো সিস্টেমের পরিবর্তন চান, কিন্তু আপনার পদক্ষেপগুলো দেখাচ্ছে ঠিক 17 বছর না, বাংলাদেশ হওয়ার পর থেকে যেভাবে চলে আসছে দেশে, এমপি মানে হচ্ছে এটা একটা বিরাট ব্যবসা, এমপি হতে পারলে আর বাপ দাদার আর কিছু করতে হবে না, আপনি সেই জায়গায় চলে যাচ্ছেন। এখন আসেন অফিসের কথা, আপনাকে অফিস দিচ্ছে কোথায়? টিওনো মহোদয়ের উপরে, একটা থানা নির্বাহী অফিসারের উপরে যদি এমপি সাহেব বসা শুরু করে, এমপির কাছে যত লোক আসবে, ওই টিওনোর স্বাধীন আর কোনো কাজ করা লাগবে না। আর যদি দফায় দফায় আপনি যে 2 দিন থাকবেন, টিওনো কোথাও যেতে পারবে না আপনাকে, আপনি যদি উপরে অফিস থাকে। প্রথম কথা, আপনার অফিসটা উপজেলায় থাকবে কেন? আপনি তো লোকাল সেল গভর্নমেন্টের অংশ না রে ভাই। লোকাল সেল গভর্নমেন্টের কথা আপনি এই জুলাই সনদে বললেন, আপনি আমরা সবাই আন্দোলন করতেছি জুলাই সনদ নিয়ে, তাহলে জুলাই সনদ নিয়ে যখন আমরা আন্দোলন করতেছি, জুলাইকে ধারণ করতেছি, আমরা বলতেছি আপনি এই কথা বললেন না কেন যে ডিসি সাহেব কিভাবে লেখে জেলা প্রশাসক? আপনি তো এই কথা বলতে পারতেন, সেখানে হচ্ছে ডিস্ট্রিক্ট গভর্নর আগে ছিল, এখন জেলা পরিষদ চেয়ারম্যান আছে। তা জেলা পরিষদ চেয়ারম্যানের কাজ কি? আর ডিপ্টি কমিশনার মানে কি? সে কালেক্টর, তার ডেজিগনেশনটা কি? জেলা প্রশাসক না? তাহলে আপনি সেটা বললেন না, আপনি উল্টো আরেকটা কথা বললেন, 70,000 টাকা আমাকে তেলের খরচ দেয়। আপনি কেন বললেন না 70,000 টাকা আমরা নিব না? 70,000 টাকা আমরা নিব না। আজকে যেমন দেখলাম তাদের মানে এনাদের তো আবার জেনারেল সেক্রেটারি নাই, মুখ্য সচিব নাকি আক্তার সাহেব বোধহয় আছে, উনি বললেন যে টাকা ছাপায় সরকার এইভাবে দেশ চালাচ্ছে, এটা গ্রহণযোগ্য না। তো টাকা ছাপায় যদি গ্রহণযোগ্য না হয়, সামনে জুন মাসে টোটাল দেখা না হলো যে 42,000 কোটি টাকা হচ্ছে লোন দিতে হবে, আপনি গাড়ি চান কিভাবে? গাড়ি চান কিভাবে? আপনি অফিস চান কিভাবে? আবার অফিস পাওয়া দিছে সরকার, সেটা আবার আপনি ধন্যবাদ জ্ঞাপন করতেছেন। সো এই সার্কাসটা যেটা হচ্ছে, সেজন্য বলতেছি শুনেন, মুখে অনেক কথাই বলা যায়, যখন বলেন আমিও চিৎকার করে বলি না যে কি খারাপ আওয়ামী লীগ আর ভালো আওয়ামী লীগ, আদর্শ কোনদিন খারাপ ভালো হয়? তাহলে আমি বলবো যে যারা যারা গাড়ি চাইছে আর অফিস চাইছে তারা খারাপ এনসিপি, আর ভালো এনসিপি হচ্ছে যারা এমপি না তারা তারা ভালো এনসিপি। আদর্শ হচ্ছে হয় খারাপ হবে না হলে ভালো হবে। আপনি বললেন যে যারা ভালো ছাত্রলীগ তারা এনসিপি তে যোগ দিতে পারে, আপনার দেউলিয়াত্ম কতখানি? মানে আপনি এখন দেখতে পাচ্ছেন তো যে আপনার আদর্শ বলে কিছু নেই। আবার আরেকজন বলছেন বিএনপি আর এনসিপির আদর্শ কাছাকাছি, এনসিপির আর এক নেতা বলতেছে বিএনপি এবং ইয়ার আদর্শ কাছাকাছি এনসিপি, মানে এরশাদের যেমন ছিল 18 দফা, জিয়াউর রহমানের 19 দফা, তাহলে এনসিপিরও মনে হচ্ছে এখন 18 দফা আর 19 দফা। তাহলে ভাই এইসব জুলাই টুলাইয়ের জন্য সবাই আমরা যেরকম এখন আন্দোলন করে যাচ্ছি আপনারা করেন না, দিস এ হিপোক্রেসি। এবার আসেন বাংলাদেশ জামাত ইসলামের কথা যেটা বললেন, সংসদে এবং সংসদের বাইরে, সংসদের মধ্যে আলোচনা করতে চাওয়া হচ্ছে, সব রকম সাহায্য করতে চাওয়া হচ্ছে, কমিটি দেওয়া হচ্ছে। এর আগের কমিটি কি হলো? রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট আপনি কার্যকর করলেন না। সংসদীয় কমিটিতে আপনি যে আলোচনা করলেন, করে বললেন 15টা আমি কি করব, সাবমিট করব, 15টা অধ্যাদেশ 133-এর মধ্যে 97-এর পর আরো 15টা, আপনি করেননি। আজকে যে কথা বলা হচ্ছে বারবার যে এই নির্বাচনটা ফিক্সিং নির্বাচন, এটা নিয়ে তো কেউ, এবং এই নির্বাচন মেনে নেওয়া হয়েছে কি কারণে? জুলাই সনদের জন্য। এবং জুলাই সনদ বাস্তবায়নের 180 দিন, 180 দিন আমরা ধৈর্য ধরব। তেলের বিষয়ে, তেলের বিষয়ে তো বলা হচ্ছে সংসদে, তো বাইরে আন্দোলন করতে পারবে না এইটা না, বাইরে আন্দোলনটা করা হয়। গ্লাডস্টোন বলছে an opposition is a barking dog, an opposition is a barking dog, but you have to reply on it so that they can sleep. যদি বার্কিং ডগ বেশিক্ষণ, কুকুর বেশি চিৎকার চেঁচামেচি করে, তাহলে কিন্তু আপনি ঘুমাতে পারবেন না, মানে কাজ করতে পারবেন না। অতএব তাকে ইস্যু কম দেন। আপনি প্রথম জুলাই সনদ করলেন না, সঙ্গে সঙ্গে আপনি তেলের কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দিলেন। যেই তেলের কৃত্রিম ক্রাইসিস নিয়ে আন্দোলন মাথাচাড়া দিল, সঙ্গে সঙ্গে আপনি আদু ভাইদেরকে কি হল সংসদে নিয়ে একে গেলেন। একে আসি, আসলে একে একে আপনার কথা ধারাবাহিকভাবে বলছেন তো, মানে একটার পর একটা চলে আসছে, অনেক কিছু, অনেকগুলো প্রশ্ন এটা চলে শেষ আসছে। করে দিই, এটা শেষ করে দিয়ে আপনার 1 মিনিটে। সো বাংলাদেশ জামাত ইসলাম সেই জন্যই, বাংলাদেশ জামাত ইসলাম না, আরো সমমনা দলগুলো সেই জন্যই রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, যখন আপনি পুলিশকে ঠিক আগের মতো করে ইউজ করতেছেন। কারণ না, সংসদ কিন্তু রাস্তায় নামছে তো আরো আগে থেকেই, মানে রাস্তায় আন্দোলনের কথা বলছে তো আরো আগে থেকেই, আন্দোলন দীর্ঘমেয়াদী সরকার আন্দোলনের ফেলে কথা দেওয়ার বলছে। কথা বলেনি কিন্তু এখনো, হ্যাঁ, সরকার পতনের ডাক দেওয়া হয়নি। না তা দেওয়া হয় বিএনপি না, কিন্তু যেভাবে সব থেকে আজকে যে বিদায় নিতে ফখরুল হবে সাহেব এরকম যেভাবে কি কথা বললেন, বলছে। হ্যাঁ ফখরুল সাহেব যেভাবে করলে নির্মূল করতে হবে, এখন পর্যন্ত জামাত ইসলাম বলেনি নির্মূল করতে, জামাত ইসলাম নির্মূল করতে হবে না। পাঁচ বিদায় লাখ নিতে হবে লোক বলছে। বিদায় নিতে হবেও বলা লাগবে না, 5 লাখ লোক ঢাকায় কালকে ডাকলে বিএনপি পালানোর জায়গা পাবে না। বিএনপি পুলিশ নাই, বিএনপি সব ক্যাডার ভাড়াটিয়া। বিএনপি ছাত্র দল ছিল নাকি গত 15 বছর?
যেদিন খালেদা আচ্ছা, জিয়া এই অ্যাডাপ্টার এই থেকে একটা লাইনটা একটু সিগারেট এই ছিল। লাইনটার একটু বিশ্লেষণ আমি ডাক্তার আব্দুল তুষারের কাছ থেকে শুনে অনেকগুলো ধারাবাহিকভাবে আপনার কথায় চলে আসছে, সেগুলো একে একে আসি। ডাক্তার আব্দুল তুষার, 5 লাখ লোক জামাত ইসলাম নামালে বিএনপি টিকতে পারবে না, এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়? পরিস্থিতি সেরকম একটা আছে কিনা? আমার মনে হয় না, কেননা 5 লক্ষ লোক আসার জন্য তো একটা কারণ লাগবে। বিএনপি এমন কিছু এখনো করে নাই যেটার জন্য 5 লক্ষ লোক এখন ঢাকার দিকে রওনা দিবে এবং বিএনপির পতন ঘটানোর চেষ্টা করবে। ওই ধরনের অবস্থা পরিস্থিতি তৈরি হলে জামাত ইসলাম কেন, 5 লাখ লোক আনার ক্ষমতা তো অন্য দলেরও আছে। যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা নিষিদ্ধ হয়ে বসে আছে, তাদের 5 লাখ লোক নাই আছে। এইভাবে চিন্তা করা উচিত না, বরং আমার মনে হয় চিন্তা করা উচিত এইভাবে যে একটা আন্দোলন তৈরি করার বা সরকার পতনের আন্দোলনে যাওয়ার মতো অবস্থা কি আসলে এই মুহূর্তে বিরাজ করছে কোথাও। আমার কাছে মনে হয় না যে এরকম একটা অবস্থা এখন বিরাজ করছে, এই কারণে যে মানুষ কিন্তু একটা আন্দোলনের পর যা কিছু পাওয়ার কথা ছিল বা যা কিছু তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেখানে অনেক প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। এবং এই প্রতিশ্রুতি যিনি ভঙ্গ করেছেন তিনি মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, যার নাম সকলেই জানে, প্রফেসর মোহাম্মদ ইউনূস। তো প্রফেসর মোহাম্মদ ইউনূস যেখানে কথা দিয়ে কথা রাখে নাই, এক কথা বলে আরেক কাজ করেছে, ফলে খুব সহজে যে লোকজনকে রাজুতে ডাক দিলে আসবে এটা এখন আর মনে হচ্ছে না। কারণ এরই মধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ছাত্ররা নিজেরাই নিজেদেরকে প্রহার করতে শুরু করেছে। হুম। এবং এই যে বিষয়টা, এটা কিন্তু একটা অ্যালার্মিং সাইন যে ঐক্য নামক যে বস্তুটি ছিল সেটা অনেক ক্ষেত্রে বিভেদে পরিণত হয়েছে এবং এক ধরনের মবের মতোই একে অন্যকে আক্রমণ করেছে। যে অসম্মান একদল ছাত্র অন্যদেরকে করেছে, ওই একই ধরনের অসম্মান তাদের উপরে এসে হাজির হয়েছে। ফলে বিষয়টা আমার মনে হয় আগের জায়গায় নেই যে ডাক দিলেই সবাই একটা পতাকা তলে চলে আসবে। আগে এরকম চলে আসার একটা বড় কারণ ছিল আওয়ামী লীগের সরকার। আওয়ামী লীগ সরকার যেহেতু কোনোভাবেই ভদ্রচিত উপায়ে নির্বাচন করে তাদের ক্ষমতা পরীক্ষা করবে না এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, ফলে তাদেরকে সরানোর তো আর কোনো উপায় ছিল না। কিন্তু বিএনপি তো এটা করছে না এখনো। সামনে নির্বাচন আছে, স্থানীয় সরকার, তারপর নির্বাচন রয়েছে বিভিন্ন ট্রেড বডিগুলি। এইসব নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু প্রফেশনাল বডি নির্বাচন আছে, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু বিএনপি তার শক্তির একটা পরীক্ষা পেয়ে যাবে। বিএনপি যদি দেশ ভালো না চালায় ওইসব জায়গাতে আমার ধারণা যে বিএনপি বিরুদ্ধে যারা রাজনৈতিক অবস্থানে আছেন তারা আসন পেতে শুরু করবে। ফলে আমার মনে হয় না যে এখনো দেশে চূড়ান্ত একটা অগণতান্ত্রিক অবস্থায় আমরা কিন্তু পৌঁছে এখনো, গিয়েছি। মানে এখনই এই অবস্থা কেন হলো যে ছাত্ররা এত উত্তেজিত হয়ে উঠছে? একটু মানে গুপ্ত ইস্যু বললে, ফটোকার্ড ইস্যুতে একজন মানে কিছু শব্দ হলেই আক্রমণ, পাল্টা আক্রমণের জায়গায় চলে যাচ্ছে, এরকম এই অবস্থায় যে কেন পৌঁছে গেছে? অসহনশীল অবস্থা, এই অসহনশীল অবস্থার যে ট্রেনিং, সেই ট্রেনিং দিয়েছেন হচ্ছে একজন নোবেল বিজয়ী মহাশাস্ত্রবিদ, মহাশান্তি প্রতিষ্ঠার যিনি একজন জনক, শান্তির পিতা, জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি এমন ভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যে তারা এখন এই প্রশিক্ষণ কাজে না লাগিয়ে পারছে না। কেননা এই ভদ্রলোক যদিও নিজে শান্তির পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি তার বক্তৃতায় মানুষজনকে একে ওকে প্রতিহত করা, তেজ দেখানো, দোষর ধরা, ভাঙচুর করলে সেটাকে সেলিব্রেশন বলা, ক্ষোভ বলা, বিক্ষোভ বলা, মবকে প্রেশার গ্রুপ বলা, এগুলো তো উনি করেছেন। এবং উনি না শুধু, ওনার পুরো রাষ্ট্রযন্ত্র করেছে। অথচ খুব বেশি দরকার ছিল ছাত্রছাত্রীদেরকে এমন একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যে শৃঙ্খলা দেখে মানুষ অবাক হয়ে যেত যে সত্যিকারের সুশাসন মানুষের জীবনে বা আচরণে কি পরিবর্তনই না আনতে পারে। কিন্তু সেটা না হয়ে তিনি কি করেছেন, তিনি হিংসাকে উস্কে দিয়েছেন। এবং সেই হিংসার বলি কিন্তু ওই সময় রাজনৈতিক দলগুলি হয়েছে। এমন কিন্তু নয় যে রাজনৈতিক দলগুলি এর বাইরে ছিল। উনি যাদেরকে নিয়ে বিদেশে ভ্রমণ করতে গিয়েছেন তাদের দিকে ডিম নিক্ষেপ করা হয়েছে। হুম। আমরা কিন্তু ওনাকে দেখি নাই যে উনি এসে দাঁড়িয়েছেন ওই যারা ডিম নিক্ষিপ্ত হয়েছে তাদের পাশে, উনি ওনার মধ্যে বেরিয়ে গেছেন। এদিকে তার সঙ্গে নিয়ে যাওয়া অতিথিরা ডিমে আক্রান্ত হয়েছে। উনি সব জায়গাতে এই কাণ্ডটা করেছেন। আমরা কিন্তু ওনাকে দেখি নাই যে উনি যখন মাইলস্টোনে আগুন ধরে গেল এরকম একটা বিরাট দুর্ঘটনা ঘটলো, আমরা কিন্তু ওনার উপদেষ্টাদেরকে দেখি নাই তখন। বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টাকে একদিনের জন্য আমি মাইলস্টোনের এই রোগীদেরকে দেখতে যেতে দেখি না। এরকম অসংখ্য নির্দয় কাজ কিন্তু তিনি করেছেন। তার সময় সংখ্যালঘু হত্যা করা হয়েছে বিনা কারণে। তো কিন্তু এরকম তখন এরকমই আবার রোগীদের দেখতে এরকমই যাওয়া নিয়েও গুজবে সমালোচনা কিন্তু, হয়েছিল। এইরকমই গুজবে কিন্তু এই যে গুজবের কারণে যে মারামারি হলো ছাত্রদের মধ্যে, এইরকমই গুজবে একজন সংখ্যালঘুকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এরকমই সন্দেহবশত মোবাইল চুরি করেছে, সন্দেহবশত বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করিয়ে একটি ছেলেকে প্রহার করে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো উনি যখন ইন্ডেমনিটি দিয়েছেন উনি কিন্তু এই বিষয়গুলোকে ইন্ডেমনিটি দেওয়ার মতো একটা অবস্থায় নিয়ে গিয়েছেন। উনি এমন একটা অবস্থা তৈরি করেছেন যে অবস্থায় যেন এইগুলির কোনো বিচার হবে না এরকম একটা ব্যাপার তিনি অন্তত আইনে না থাকলেও তার কার্যক্রমের মধ্যে দিয়ে এরকম একটা অবস্থা তিনি করেছেন। উনি কি করেছেন, উনি ভুয়া মামলা হতে দিয়েছেন যেখানে ওনার নিজের বিরুদ্ধে ভুয়া মামলা ছিল বলে উনি অভিযোগ করেছেন।
নিজের মামলাগুলিকে উনি আদালতের মাধ্যমে না, উনি কিন্তু প্রশাসনিক ভাবে এগুলিকে তুলিয়ে নিয়েছেন, অথচ অন্যদেরকে তিনি ভুয়া মামলা দিয়ে বিনা কারণে বন্দী করেছেন। ফলে ওনার যেসব কুকীর্তি, এই কুকীর্তির দায় এখন এই সমাজ বহন করছে। উনি যে 18-19 মাসে এই যে এমন একটা অবস্থা তৈরি করেছিলেন, এই অবস্থার যে জের আর কি, এইটা বহন করছে। আমার কাছে মনে হয় যে এরা এখন এদের যে এই যে উত্তেজিত ভাব, এই ভাব এখন আর কার উপরে এটা করবে, আচ্ছা ফলে আচ্ছা, নিজেরা তার নিজেদের মানে উপর সেই করছে। ধারাবাহিকতায় এই উত্তেজনা। আমি ব্যারিস্টার শাহরিয়ার কবির কাছে শুনতে চাই, কেন এই উত্তেজনা, কেন কিছু শব্দগুচ্ছের কারণে বা কিছু এমনকি ফটো কার্ড ইত্যাদি শেয়ার করা এরকম ইস্যুতে এত আক্রমণাত্মক হয়ে উঠছে, একদম অস্ত্র হাতে নেমে পড়ছে, কোথাও কোথাও দেশ জুড়ে একদম ছাত্রদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ছে, কেন এত উত্তেজনা? প্রথম কথা হলো, আগের প্রশ্নে বোধহয় আমি শেষ করতে পারিনি বলে একটা ইয়া হয়েছে। আমি বলতে চাইছি, যদি জামাত ইসলাম সরকার পতনই করতে চাইতো আর 5 লক্ষ লোক যদি নিয়ে এসে জমায়েত করে, তাহলে বিএনপি সরকারের পতন হয়ে যাবে। তার মানে আমি এটাও বললাম যে এখনো জামাত ইসলাম কিন্তু সরকার পতনের কোনো দেয়নি। আজকেও কিন্তু বারবার ওয়ার্নিং